তখন আমার সম্বন্ধে কিছু ছিলই না বলার লোকের, আমার কাছেও কিছু, আমিও কিছু ছিলাম না, কি বলবে, আমার গুরুত্ব বাড়ানো বলতে হলো, কিন্তু লোককে বলতে বাধ্য করেছি আমি। আমার বক্তব্য বলুন, ভাষণ বলুন, আপনারা শো করেছেন ঘন্টার পর ঘন্টা, কে? দিলীপ ঘোষ, আপনারাই দিলীপ ঘোষ বানিয়েছেন। তো হবে রাজনীতি, এটাই, এটা বাদ দিয়ে রাজনীতি হয় না। তো যারা করছে আমারও বুঝতে সুবিধা হচ্ছে কে কোথায় দাঁড়িয়ে আছে। আপনি বিশ্বাস করেন যে এই যাবতীয় যা কিছুর পর দলের কর্মীদের মনোবল ঠিক থাকবে? দেখুন, কর্মীদের মনোবল হেরে গেল বিজেপি রাজনীতিতে, মন খারাপ হয়। গুজরাটে জিতে গেল, তারাই মিষ্টি খায়। তারপরে এতে হেরে গেল, কি বলে, বিহারে হেরে গেল বা ওখানে ফিরে গেল, রোজ এটা হতো, মিষ্টি নিয়ে চলে এলো। কি রে দাদা, গুজরাটে জিতে গেছি আমরা, আমি এখানে কবে জিতবি? আমি কোনোদিন মিষ্টি খেতাম না, যেদিন বাংলা জিতবে সেদিন খাবো। তো তো দেখুন, রাজনীতিতে রোজ ইভেন্ট পাল্টায়, ইস্যু পাল্টায়, বিতর্ক পাল্টায়, ঘটনা পাল্টায়, সব হয়ে যায়। কাল যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বেঁধে যায় না, আপনি আমাকে ইন্টারভিউ নেবেন না, ডাকবেন না, তখন বম বম আওয়াজ হচ্ছে, ওটা নিয়ে চলে পুরো খালি বিজেপি কর্মী নয়, পুরো সমাজের মধ্যে মনোবল বেড়ে যাবে। তার মধ্যে দেখুন চারপাশে যুদ্ধ লাগবে এরকম অবস্থায় দিলীপ ঘোষ আসছেন রাস্তায়, তার গাড়ি ঘিরে বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছে। মেদিনীপুরে দিলীপ ঘোষের অনুগামী সভাপতিকে তারা করেছে সমর্থক, এই খবর তো আমরা দেখাচ্ছি। বিজেপি সমর্থক নয়, এটাও তো একটি অনেক কাজ ছিল না। আপনি ওদের মধ্যে বেশিরভাগ লোক আছে এরকম, তারা যখন টিএমসিতে ছিল, তারা করে কাজ পেল, ওরা যখন টিএমসিতে ছিল তখন ওরা আমাকে আলো পতাকা দেখিয়েছে। আর এরকম নেতা, আমার যত বড় বড় নেতা না, তারাই আমার গাড়ি ভেঙেছে, তারাই এখন বিজেপির নেতা। আমি তাকে নেতৃত্ব স্বীকৃতি দিয়েছি, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, এটাই রাজনীতি। তো এই লোকেরাই আমাদেরকে টিএমসিতে থাকাকালীন কালো পতাকা দেখাতো, গো ব্যাক বলতো, দিলীপ ঘোষ গো ব্যাক, অভ্যেসটা রয়ে গেছে। আর কাকে কখন ঝান্ডা দেখাতে হয় তারা ভুলে যায় না। কোনটা হলো মানে দুটো পাশাপাশি তো, একটা আপনার দলের কর্মীরা দলের পতাকা নিয়ে, আপনার দলের পতাকা নিয়ে আপনার গাড়ি আক্রমণ করছে, আপনাকে আক্রমণ করছে, গালিগালাজ করছে, অন্যদিকে তৃণমূলের কর্মীরা তারা আপনাকে ওয়েলকাম বলছে, মানে এই দুটোর মধ্যে। আমি একটা ঘটনা বলি আপনাকে, দিল্লির, আপনি জানেন সেই ভিডিওটা দেখেছেন, দার্জিলিংয়ে আমাকে তাড়া করছে, মারছে, খুব ভাইরাল হয়েছে দেশেতে, বারে হয়। আমি ওইখানে যখন গেছিলাম বিজয়ার পরে, তখন গুরুং টুরুং আমাদের এলায়েন্স ছিল, কিন্তু জেলে ছিল, খুব হতাশ ছিল। তো ওই অনশন চলছিল ওখানে, 1 বছর অনশন তুলতে পারেনি। আমি, রাজনাথ সিং হোম মিনিস্টার ছিলেন, মাননীয় অমিত শাহ প্রেসিডেন্ট ছিলেন, বলেন দেখুন লোকগুলো মরে যাবে, আপনি একটু আশ্বাসন দিলে তুলে নেবে। ওরা দিলেন, ইলেকশন কী বলে পুজোর আগে অনশন তুললো, হয়তো জানেন না অনেকে ঘটনাটা। আমি পুজোর পরে তাদের সঙ্গে দেখা করতে গেলাম বিজয়া সম্মেলন, আমার সঙ্গে একজন পিএসও থাকতো পুলিশের, তাকে বললেন তুমি থাকলে যাবেন আমার সঙ্গে। আমি এমনি দেখা করতে যাচ্ছি, কিন্তু হলে গিয়ে রাজনীতি। তখন বিনয় তামাং এরা তখন আলাদা গ্রুপ হয়ে গেছে, তারা লোক লাগিয়ে আমাকে মারার জন্য দৌড় করালো, আমার সঙ্গীদের মারলো, সব দেখেছি আমরা। আমি চলে এলাম, চুপচাপ চলে এলাম। মানে ওই দিন রাত্রেবেলা আবার ওখানে লাল চকে বসে গল্প করেছি, চা খেয়েছি, যারা ওই সময় মিডিয়ার লোক ছিলেন তাদের সঙ্গে আড্ডা মেরেছি 10টায়। আর সেখানকার যিনি পুলিশ কমিশনার, তিনি 14 জন বডিগার্ড নিয়ে ঘুরছিলেন, দিলীপ ঘোষ একা ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছিল। সে যাকে, কিন্তু পরে 2 বছর পরে ওই লোকগুলো আমাকে ওয়েলকাম করেছে ঝান্ডা নিয়ে, ওইখানে সভা করেছি, আর ওখানকার এমএলএ বিজেপি জিতেছে। দিলীপ ঘোষ এরকম রাজনীতি করে, ওই জন্য তৃণমূল আপনাকে আজকে ওয়েলকাম করছে। তো হতেই পারে, কে এদিকে আসবে কে ওদিকে যাবে, সময় কে বলতে পারে। মানে আপনি, আমি যাদের সঙ্গে বন্ধুত্ব করেছি তাদেরকে কিন্তু বিজেপিতে নিয়ে এসেছি, যে আমার সঙ্গে শত্রুতা করেছে সেও বিজেপিতে এসছে। সে তো ওরা, আমি নাম বলে দেবো, সে তো বলছে যে কিন্তু দিলীপ ঘোষ যায়নি। দিলীপ ঘোষের সাথে বন্ধুত্ব আছে বলে আমরা আমাদের অনুষ্ঠানে দিলীপ ঘোষকে নিয়ে এসেছি, এরপর দলে নিয়ে আসবো, আমার কোনো আপত্তি নেই। সেও ভগবানের মহাপ্রভুর ভক্ত, আমিও ভক্ত, এ তো আছেই। আর আমাদের হিন্দু দর্শন বলে যে পিণ্ডে সব ব্রহ্মাণ্ডে, সবার মধ্যে আত্মা আছে, সবাই বন্ধু। আমরা তো জানি সবই মানে হিন্দুত্বে বলে যে সবই তার ইচ্ছে। এটা যদি আমি মানি, হিন্দু পার্টি তার ইচ্ছে, ভুলটা কি আছে? না কোনো অসুবিধা নেই, বলছি তার ইচ্ছেতে আপনি তৃণমূলেও চলে যেতে পারেন, ইচ্ছা হলে হতে পারে, কোথায় উপরে চলে যেতে পারি, তৃণমূল কি। তো আমার কর্মীরা বিশ্বাস করে, যারা বিজেপি করতে এসেছে দিলীপ ঘোষকে দেখে, তারা জানে, এটা মমতা ব্যানার্জিও জানে, যে দিলীপ ঘোষ কোনোদিন টিএমসিতে যাবে না। আমার সঙ্গে একবার দেখা হয়েছে, বিধানসভায় একটা বৈঠক ছিল, বললেন আপনাকে মজার কথা বলি, আমার সঙ্গে বন্ধুত্ব এমনি লোকে গালাগালি দেয়। তো আমি একটা গেরুয়া জামা পরে গেছি, অস্ট্রেলিয়ার যিনি একজন এমপি এসেছিলেন, তো স্পিকার বিশেষ বৈঠক ডেকেছিলেন, 15-20 জন এমপি, মানে যারা লিডার, আমিও লিডার ছিলাম পার্টির, তখন ডেকেছেন। তো খাওয়া দাওয়া হবে, তো আমার মান্নানদা যিনি লিডার ছিলেন ওখানকার, পরে ওনার বাড়িও গেছি, মাস্টারমশাই বলতে আমি ভালোবাসি, আপনি আমার গুরু, আমি রাজনীতি জানি না, আপনার আরে আপনি নেতা। ববিদা, 2 জন এসছে, দিয়ে আমাকে ঝাপটে ধরেছে, 2 মুসলমানের বিরুদ্ধে দেখেছো, তোমাকে চেপে দেবো, এরকম বলছে।
শুনলে হয়তো গা কাটা দেবে, দিলীপ ঘোষ আমার তখন গেরুয়া জামা পড়ে, রংটা দেখেছো তো, পাল্টে যাবে তোমাদের রং। আমি লোকের সঙ্গে এইভাবেই মিশি। আমি মালনন্দার বাড়ি গেছি, আমি সোমেন মিত্রের বাড়ি গেছি, পঙ্কজ রায়ের বাড়ি গেছি প্রেসিডেন্ট হওয়ার পরে, তারা আমার পার্টির লোক ছিলেন না। আমি বিশ্বনাথ চৌধুরীর বাড়ি গেছি, যখন ওখানে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, লাইন দিয়ে নাম বলতে পারি যারা আমার পার্টির লোক নয়। আর যাদের বাড়ি যাইনি, বন্ধুত্ব করেছি, তারা পটে আমার বাড়িতে এসছেন, তারা এমএলএ এমপি হয়েছেন। জিজ্ঞেস করুন দিলীপ ঘোষ কী করেছে। আর আমি বন্ধুত্ব করতে পারি বলে পার্টিটা বেড়েছে। এই সবার সঙ্গে আপনার অবারিত দ্বার, এবং সব এটা যদি ভুল হয় তাহলে আমি ভুল করেছি না, সব জায়গায় যে আপনার অবারিত গতি, আপনার কি মনে হয় সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই ধরো নিয়োগ কেলেঙ্কারি ঠেলেঙ্কারিগুলোর সঙ্গেও বা ওই বাড়ির দলিল টলিল এই সমস্ত নিয়ে সব অভিযোগ আপনার বিরুদ্ধে তোলা সম্ভব হয়েছে? আর কি বলতে পারে? আমি বলছি অভিযোগ করো, প্রমাণ দাও, আমাকে জেলে ঢুকিয়ে দাও, পার্টি থেকে বার করে দাও, কে বলতে পারবে? দিলীপ ঘোষ এটা বলে, কারণ দম আছে আমার। কাউকে কোনোদিন ফোন করিনি আমি, কোনো কারণে হোক। আমি আপনার একজন বলেছেন, সাংবাদিক আরও বলছে, আমি দুজন নেতাকে একজনের নেতাকে ফোন করেছি, পার্থবাবু, বলছে পার্থবাবু বন্ধু, নিশ্চয়ই আমার বন্ধু, সে চুরি করলে আমার কি দায় আছে, 4টে বিয়ে করলে আমার কি দায় আছে? যদি কোনোদিন পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরিয়ে আসতেন, আপনি প্রশ্ন করবেন। ঘটনাটা হচ্ছে, ওখানে গড়বেতাতে একটা RSS এর ক্যাম্প হচ্ছিল 7 দিনের, ওখানে হেডমাস্টার অনুমতি দিয়েছেন, ক্যাম্প শুরু হয়ে গেছে 3 দিনের, মাঝখান থেকে তাকে চাপ দেওয়া হয়েছে, ডিআই চাপ দিয়েছেন আজকে ক্যাম্প বন্ধ করো। RSSকে পারমিশন দিয়েছেন, তিনি ভদ্রলোক বলছেন দাদা মাফ করবেন, ভুল হয়ে গেছে, চলবে না, ক্যাম্প তুলে দিন আজকে। সঙ্গের লোকেরা প্রায় গুটিয়ে ফেলে, তারা ঝগড়া করে না। আমার কানে এলো, তা আমি ডিআইকে ফোন করলাম যে এটা কী হচ্ছে, ওই হেডমাস্টার পারমিশন দিয়েছে আর আপনি একে ধমকাচ্ছেন তোলার জন্য। হ্যাঁ স্যার, আমি অপারগ, আমার উপরে চাপ আছে। আমার কত উপর থেকে চাপ আছে? আমি পার্থ ফোন নম্বর জোগাড় করে ফোন করলাম, ধরেছে। আমি দিলীপ ঘোষ বলছি। আরে বাবু কী বাবা দিলীপ বাবু? আচ্ছা রাজনীতি কত দূর করবেন? আর RSS এর ক্যাম্প হচ্ছে, হেডমাস্টারমশাই লিখিত অনুমতি দিয়েছেন, তাকে এমন জায়গায় ফেলে দিচ্ছেন, লোকটা হাতে পায়ে ধরছে। ডিআই বলছে উপর থেকে চাপ আছে। কিসের চাপ? যদি এই রাজনীতি হয়, দিলীপ ঘোষ কিন্তু কালকে রাস্তায় নামবে, রাস্তা অবরোধ করবে, উত্তাপ কিন্তু বাড়বে। আপনি বলে আরে আমি জানি না কিছু, কে কী করেছে আমি খোঁজ নিচ্ছি। এই ভাষায় আমি কথা বলেছি, আর যার সঙ্গে বলি এভাবেই বলি। তাতে যে দোষ আছে, দোষ কোন ব্যাটার হিম্মত আছে মন্ত্রীর সঙ্গে কথা বলবে, এবং ক্যাম্প তুলেনি ওরা। আর গত বছর লাস্টের দিকে আমি আমার মেদিনীপুরের যে ব্রিজ, কাঁসাই ব্রিজ, গডকরিজির বাড়ি গেছি, 1 ঘন্টা বুঝিয়েছি যে এখন 50 বছর হয়ে গেছে, আমার জেলাটা যদি 6 মাস ওটা রিপেয়ারিং হয়, জাম লেগে যায়, কারণ সব হেডকোয়ার্টার মেদিনীপুরে, তো ভেঙে গেলে কিন্তু জেলাটা দুভাগ হয়ে যাবে, প্লিজ আপনি দেখুন। উনি সার্ভে করে বললেন দেখুন আমি পারবো না। কেন? আপনি আর কাছে অপার বলে না, ব্রিজটা হচ্ছে রাজ্য সরকারের, রাস্তাটা আমাদের, ওদের একটা অনুমতি লাগবে, চিঠি লাগবে, তাহলে আমি করে দেবো। আমি গেলাম মলয় ঘটকের কাছে, সেটাও খবর হয়েছিল। আমি মলয়দা, বলে কী ব্যাপার, আপনি এখানে বিজেপির লোক, আমি আপনার কাছে এসেছি, আমার মেদিনীপুরের ওই ব্রিজটার জন্য একটা সাহায্য করতে, পয়সা লাগবে না আপনার, গডকরিজি করে দেবেন, একটা চিঠি লিখতে হবে, আপনি মিনিস্টার আছেন বলে। লিখলো, কী করতে হবে? মানে এটা একটা আপিল করুন যে ওটা মন্দির বানিয়ে, আমি জানি ও করবে না, যে এটা বানিয়ে দিন। বলে এলাম একটু প্লিজ, আমি চিফ সেক্রেটারি লিখলাম, আপনি একটা চিঠি লিখুন। কেউ লেখেনি। আমি ওখানকার পঞ্চায়েত আমাদের ছিল, প্রধানকে চিঠি লিখালাম, কিন্তু হবে না ওটা আমি জানি। তা আমি একটা অন্য রাস্তা নিলাম, ওখানকার চিফ ইঞ্জিনিয়ার PWD ধরে, তাকে দিয়ে জোনাল ইঞ্জিনিয়ারকে ধরে, আমি হবে না মানে এর কি পেয়েছেন নাকি? 304 কোটি টাকা আমি আমার আমলে ওটা করিয়েছি, ব্রিজ হয়েছে, তার জন্য মলয় ঘটকে গেছিলাম, কিন্তু কাজ করেনি। কিন্তু সেই মেদিনীপুর থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো, একদম কোনো অভিমান টভিমান আপনার একদম নেই? আপনি এত সংবেদনশীল মানুষ। অভিমান তো হয়েছে, তার চেয়ে বেশি স্বাভিমানী আমি। স্বাভিমানে লাগলে সব করতে পারি আমি, সেই জন্য আমি বলে যেতে পারেন পার্টির লোক আমাকে কেউ জিজ্ঞেস করেনি দাঁড়াবে কিনা, কোথায় দাঁড়াবে।